আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 25তম ক্লাস এবং দণ্ডবিধির পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাধারণ ব্যতিক্রমের দ্বিতীয় অংশ। গতদিন আমরা দণ্ডবিধিতে যে সাধারণ ব্যতিক্রম চতুর্থ অধ্যায় রয়েছে সেটা শুরু করেছিলাম এবং 76 থেকে 92 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। এর মাঝে 90 এবং 91 ধারা দুইটা বাদ ছিল। তো সাধারণ ব্যতিক্রম গতদিন আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কাজগুলো আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ নয়। তবে যে দাবি করবে এটা অপরাধ নয়, এটা তাকেই প্রমাণ করতে হবে। এই যে যে বিশেষ সুবিধা, এই ব্যতিক্রম, এটাকে বলে সাধারণ ব্যতিক্রম। সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে যে সাধারণ ব্যতিক্রম দাবি করবে তাকেই সাধারণ ব্যতিক্রম প্রমাণ করতে হবে। তো আমরা যদি সাধারণ ব্যতিক্রমের আহ আমি একটু যদি একেবারে একেবারে সংক্ষেপে বলে যাই, সেটা হলো 76 ধারায় এবং 79 ধারায় বলা হয়েছে ঘটনাগত ভুল যদি কেউ করে সরল বিশ্বাসে সে অব্যাহতি পাবে, কিন্তু আইনগত ভুল করলে অব্যাহতির কোনো সুযোগ নেই। 76 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে নিজেকে আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল করে তাহলে সে অব্যাহতি পেতে পারে। পুলিশ একজনকে গ্রেফতার করতে গিয়ে, রুবেলকে গ্রেফতার করতে গিয়ে বরকতরে রুবেল মনে করে গ্রেফতার করে নিয়ে আসছে, তাহলে এক্ষেত্রে পুলিশ অব্যাহতি পাবে 76 ধারায়। 79 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে, তো ওখানে 76 আর 79-র মধ্যে একটাই পার্থক্য, ওখানে ছিল আইন দ্বারা বাধ্য, এখানে হলো আইন দ্বারা সমর্থিত, জাস্টিফাইড বা ল, একটা হলো বাউন্ড বাই ল। তো আইন দ্বারা সমর্থিত মানে হচ্ছে যে আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনি একজনকে গ্রেফতার করলেন, আপনি একজন সাধারণ নাগরিক, আপনারও গ্রেফতার করার অধিকার আছে, তবে এটা বাধ্য না আপনি। ফৌজদারি কার্যবিধির 59 ধারায় আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি গ্রেফতার করলেন, পরে থানায় গিয়ে জানতে পারলেন বা বিচারের সময় জানতে পারলেন যে যারে আপনি গ্রেফতার করে নিয়ে গেছেন সে প্রকৃতপক্ষে কোনো অপরাধ করে নাই, সে ধরেন পাগল বা সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিল, তাহলে আপনি যে ভুলটা তাকে ধরে নিয়ে করলেন এটা আপনি অব্যাহতি পাবেন 79 ধারায়। 77 ধারায় আমরা পড়েছি যে বিচারক যদি কোনো সরল বিশ্বাসে তার বিচার কার্য পরিচালনা করে কোনো ভুল করে বিচারক অব্যাহতি পাবে 77 ধারায়। 78 ধারায় বলা হয়েছে যে আদালতের নির্দেশ অনুসারে যদি আদালতের কোনো কর্মচারী কোনো কাজ করে সে অব্যাহতি পাবে 78 ধারায়। 78 ধারায়। 80 ধারায় বলছে যে আইনগত দায়িত্ব সম্পাদনকালে কৃত কোনো কার্যই অপরাধ না, যদি আপনার সতর্কতার কোনো অভাব না থাকে তাহলে কোনো অপরাধ হবে না, বাট আপনার যদি অবহেলা থাকে তাহলে কিন্তু অপরাধ হবে। কুড়াল দিয়ে কাঠ কাটার সময় কুড়াল ছুটি গিয়ে একজন মারা গেছে, এখন আপনার এই জায়গায় যদি সতর্কতার অভাব না থাকে কোনো অপরাধ হয় নাই, বাট সতর্কতার অভাব থাকলে আপনার অপরাধ হয়েছে। 81 ধারায় আমরা পড়েছি যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য নিরুপায় হয়ে যদি ক্ষুদ্রতর ক্ষতি করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, তবে অবশ্যই এখানে নিরুপায় হয়ে করতে হবে, আপনার হাতে আর কোনো অপশন ছিল না। এবং এটাকে বলা যেতে পারে যে জাহাজ নোঙর ফেলা দরকার হয় ডানে অথবা বামে যাইতে হবে, জাহাজ ওনার হাতে আর কোনো অপশন নাই, ডানে আছে 50 জন 50 জন লোকের নৌকা, বামে আছে 5 জন লোকের নৌকা, এখন যদি 5 জন লোকের নৌকারে যদি ক্ষতি করে তাহলে এখানে কোনো অপরাধ হয়নি। 82-তে বলেছে 9 বছরের কম বয়স্ক যে কোনো ব্যক্তি যে কোনো অপরাধী করুক না কেন অপরাধ হিসেবে গণ্য হবে না। 83-তে বলেছে 12 বছরের বেশি, 13 বছরের কম, সরি 9 বছরের বেশি। 83-তে বলছে 9 বছরের বেশি, 12 বছরের কম, বাট সে হলো অপ্রকৃত বোধ শক্তি সম্পন্ন, মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যেরকম বোধ থাকা দরকার সেই বোধ তার নেই, তাহলে সে কোনো কাজ করলে অপরাধ হিসেবে গণ্য হবে না। 84-তে বলছে পাগল অপ্রকৃতস্থ ব্যক্তি যে বয়সেরই হোক না কেন সে কোনো অপরাধ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, এটা হলো 84। 85-তে বলছে যে মাতাল যদি তাকে অনিচ্ছাকৃত মাতাল করা হয় তাহলে সে অব্যাহতি, যদি কোনো অপরাধ করে অব্যাহতি পাবে 85 ধারায়। আর যদি স্বেচ্ছায় তাকে মাতাল করা হয় অব্যাহতি পাবে না, মানে সে যদি নিজের ইচ্ছায় মাতাল হয়, এটা বলছে কত 86 ধারায়। 87 ধারায় বললো 18 বছর বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কাজ করেন যেখানে আপনার মৃত্যু বা গুরুতর কোনো আঘাতের কোনো অভিপ্রায় ছিল না, বাট তারপরেও কোনো ঘটনা ঘটে গেছে, আপনি অব্যাহতি পাবেন 87 ধারায়। 88 ধারায় বললো 12 বছর বা তার বেশি বয়স্ক কোনো ব্যক্তির সম্মতি নিয়ে তার মঙ্গলার্থে সরল বিশ্বাসে কোনো কাজ করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অব্যাহতি পাবে 88 ধারায়। 89 ধারায় বললো 12 বছরের কম বয়স্ক ব্যক্তি আর কোনো অভিভাবকের সম্মতি নিয়ে বা কোনো পাগল ব্যক্তির অভিভাবকের সম্মতি নিয়ে যদি তাকে সরল বিশ্বাসে তার মঙ্গলের জন্য কোনো কাজ করা হয় তারপরেও যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে অব্যাহতি পাবে 89 ধারায়। 92 পড়ছে 88 89 এর ব্যতিক্রম হচ্ছে 92, মানে 88-তে সম্মতি নিছিল স্বয়ং রোগীর, 89-তে সম্মতি নিছিল রোগীর অভিভাবকের, আর 92-তে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছে বিশ্ব রোডে, এখন তাকে গোপালগঞ্জ সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, রোগী 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 অজ্ঞান অবস্থায় আছে,
রোগীর সম্মতি নেওয়ার সুযোগ নাই, তার অভিভাবকের সম্মতি নেওয়ারও সুযোগ নাই। কোনো অপারেশন করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে এটা আমি সরল বিশ্বাসে মঙ্গলার্থে করেছি, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 92 দাঁড়ায়। বয়স কোনো বিবেচ্য বিষয় না। 92 ধারা সম্মতিও বিবেচ্য বিষয় না, বয়সও বিবেচ্য বিষয় না, যে কোনো বয়সের হতে পারে। তো গতদিন আমরা এই পর্যন্তই পড়েছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে 90 ধারা। দেখেন, যে সকল সম্মতি সম্মতি না, হোয়াট আর নট কনসেন্ট, আন্ডারলাইন করবেন। 90 ধারার অধীন নিম্নলিখিত সম্মতিগুলো গণ্য হবে না। এক, ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি। আপনি যদি কাউরে ক্ষতির ভয় দেখায় সম্মতি আদায় করেন, সেটা সম্মতি বলে গণ্য হবে না। বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি। আপনি বললেন যে আপনি সাপের বিষ তুলতে জানেন, আপনি সাপের বিষ তুলতে জানেন, এটা বললাম। বলার পরে একজনকে সাপের কামড় খাওয়াইলেন, সে তো সরল বিশ্বাসে পাগলা তান্ডি সরল বিশ্বাসে কামড় খাইছে যে বিষ তো উঠানো যাবে। এখন বিষ খাওয়ার পরে আর উঠাইতে পারে না, তাইলে এই জায়গায় সাপুরিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। সাপুরিয়া বললো আমার কি দোষ, সে তো সম্মতি দিছে। কিন্তু সে সম্মতি দিছে তো কি ভুল বর্ণনার কারণে। আমি যদি আপনাদের বলি যে আমাকে এত টাকা করে দিবেন, আমি এমন ভাবে কোচিং করাবো আপনারা সবাই পাশ করবেন, আপনারা সবাই দেখা গেল কেউই পাস করেন নাই, এবং পরবর্তীতে যদি আমি বললাম আমার কি দোষ, আপনারা তো সবাই সম্মতি দিছিলেন, কিন্তু এই সম্মতিটা তো আপনারে কি ভুল বুঝাইয়া প্ররোচিত করে যে প্রশ্ন এতটা কমন পড়বে, 300টা কমন পড়বে, কোনো ফেল নাই, সবকিছু যত যা দিয়েই, তাহলে এই যে যদিও আপনারা সম্মতি দিয়েছেন, বাট আমি কিন্তু এই ক্ষেত্রে অব্যাহতি পাবো না। স্যার এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি এই 200টা টিক দিলাম, সেই 200 এর ভিতরে 100 পাবো, আচ্ছা দেখেন, তাহলে আপনার সেটা না বলতে হয়ে গেছে, কিন্তু আপনি সঠিক করে পড়ালেন তো আপনার ওটা না আমি তো সঠিকভাবে পড়াই নাই, পড়াইলে তো আমি 80 দ্বারাই বাইতে যাবো, যে আমার পড়াইলে আমি আমি আমার আইনগত দায়িত্ব পালন করছি। বুঝতে পারছেন? আর আমি যদি আপনারে মিথ্যা বর্ণনা দেই, ভুল আশা দিয়ে যদি নিয়ে আসি, তাহলে আর বাঙালি আবার এগুলাই খাই বেশি। স্যার। বুঝতে পারছেন? বাঙালি খায় কোনগুলা, ভালো জিনিস বাঙালি খায় না। 100 আচ্ছা দেখেন, আচ্ছা তারপরে দেখেন, অপ্রকৃতস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, মানে পাগল বাজার সেন্স নাই, সে যদি কোনো সম্মতি দেয় তার সম্মতির কোনো মূল্য নাই, সহজ কথা। পরেরটা দেখেন, মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, এটা স্বেচ্ছায় মাতাল হোক অনিচ্ছায় মাতাল হোক, এই মাতাল ব্যক্তি কোনো সম্মতি দিলে তারও কোনো কি নাই, আইনগত ভিত্তি নাই। 12 বছরের কম বয়স্ক, 12 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি যদি সম্মতি দেয়, তাহলে তার সম্মতিরও কোনো কি নাই, মূল্য নাই। যে এক্সাক্ট 12 বছর যদি হয়, তাহলে মূল্য আছে। তাহলে 90 ধারা আমার মনে, 90 ধারা আছে যে কোন কোনগুলো সম্মতি না। আমরা এখানে একটু সেলফ প্র্যাকটিসের প্রশ্নটা দেখি। দণ্ডবিধির 87 ধারার অধীনে কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি কার্যটি সংগঠন করা হয় ড্যাশ বয়সের সম্মতি নিয়ে। 87 ধারা মানেই কত? 18 বছর। 2 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে এ ও বি আনন্দ করার জন্য পরস্পর অসি খেলার জন্য একমত হয়। অসি মানে হলো তরবারি নাকি? অসি খেলা চলাকালে এ এর কারণে বি আঘাত পায় এবং বি এর পা ভেঙে যায়। এখানে কিন্তু বলে নাই যে এর মানে অনৈতিক কারণে, মানে নর্মালি যেভাবে খেলতেছে সেভাবেই খেলা, বি এর পা ভেঙে যায়, তাহলে এ এর অপরাধ, এখানে এ কোনো কি করে নাই, অপরাধ করে নাই। তবে ব্যাখ্যাটা দেখেন, বশী খেলার জন্য এ ও বি এর মধ্যকার সম্মতি বোঝায় যে অসাধুতার ক্ষেত্র ছাড়া অনুরূপ বশী খেলার সময় সংঘটিত যে কোনো আঘাত বহনে তারা কি একমত। বশী খেলা চলাকালে এ এর কারণে বি যে আঘাত পেয়েছে, তার জন্য এ কোনো অপরাধ করেনি 87। কিন্তু আন্ডারলাইন করেন, এ যদি খেলার নিয়ম বিরুদ্ধ পন্থা অবলম্বন করে কোনো ক্ষতি করে, তাহলে কিন্তু তাই, আপনি ইচ্ছা করে তারে নিয়মের বাইরে গিয়ে যদি তারে আঘাত করেন, তাহলে কিন্তু আপনি দায় এড়াতে পারবেন না। 3 নম্বর প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির ড্যাশ ধারার অধীন কোন ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে গোল দিবেন তার সম্মতি সহ, কি বলছে, তার সম্মতি সহ সম্পাদিত কার্যটি অপরাধ বলে গণ্য হবে না। কত দ্বারা? 88 দ্বারা। যেহেতু এখানে কি আছে, সম্মতি আছে। 5 নম্বর প্রশ্নটা দেখেন, 5 নম্বর এই ধরনের প্রশ্ন হয়, সার্জন সার্জন ডাক্তার যিনি অপারেশন করেন, করিম জানতো যে কবিরকে অপারেশন করলে কবিরের মৃত্যু হতে পারে, কিন্তু কবিরের মঙ্গলের জন্য সরল বিশ্বাসে সার্জন মানে অপারেশনটি করে, কবির মারা যায়। এখানে কোন ধরনের অপরাধ করেছে?
কোনো অপরাধ করে নেই। এখানে লেখেন কবি কিন্তু কবিরের মঙ্গলের জন্য, এখানে একটু উপরে তোলা দিয়ে লেখেন, তীর চিহ্ন দিয়ে লেখেন তার সম্মতি সহ। কবিরের ভয়ের মঙ্গলের জন্য আছে না, দেখেন তার সম্মতি নিয়ে, সহ বা সম্মতি নিয়ে, এটা একটু লেখেন। লিখতেন? 6 নম্বর প্রশ্নটা ভিভিআই আপনাদের আসতে পারে, এই ধরনের প্রশ্ন, যে নিম্নলিখিত কোন নীতির কারণে দণ্ডবিধির অধীন সম্মতি অনুযায়ী সংগঠিত কোনো কার্য অপরাধ না? ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, আন্ডারলাইন করেন, বাংলাটা দেখেন, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না। যদি বলে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, এই নীতিটা প্রযোজ্য 88-তে, 89-তে, কিন্তু 90-তে কিন্তু প্রযোজ্য না। 90-তে বলছে সম্মতি দিলেও সেগুলো সম্মতি বলে গণ্য করে। এটার ব্যাখ্যা হলো যে, যে আমি আপনার সম্মতি দিলাম ফুটবল খেলার, আপনি আমার বয়স 18 বছরের বেশি, আমি সম্মতি দিলাম, এখন ফুটবল খেলতে যাই আমি আছাড় খেয়ে, একা একা আছাড় খেয়ে আমার পা ভেঙে গেছে, তাহলে আমি তো সম্মতি দিছিলাম, এই জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হইলেও যে আমার সম্মতি নিছে তারা দায় দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আমি সম্মতি দিছিলাম, আমার অপারেশন ডাক্তার করছে, এখন আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ডাক্তাররে দায়ী করা যাবে না, এটা বুঝাইছে। যে সম্মতি দেয়, কারণ সে এই কাজটা করতে কিভাবে, সে সম্মতি দিয়ে, এই কারণে বলছে যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না। বাট কিন্তু স্যার এর ব্যাখ্যাটা হবে যে সম্মতি নেয় শুনেন শুনেন ক্ষতিগ্রস্ত হয় শুনেন, কথা এভাবে। আগে লেট মি ফিনিশ। দেখেন, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, তার মানে বোঝানো হচ্ছে যে মামলা করে কি কোন ব্যক্তি, সংক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাহলে এই জায়গায় যে সে সম্মতি দিছে সে মামলা করতে পারবে না, মানে মামলা করলেও প্রতিকার পাবে না, তার মানে সে কি হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই। এই জায়গা যদিও তার পা ভেঙে গেছে, কিন্তু আইনের দৃষ্টিতে সে কি হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই। বুঝছেন? কথা আগে বুঝবেন তারপরে বলবেন। হ্যাঁ, জি, হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে সম্মতি দিছে, আপনি এবার বলতে পারেন যে আমি সম্মতি দিলাম, আমার পা ভাঙলো, আমি এবার কেমনে ক্ষতিগ্রস্ত হলাম না। এই জায়গা বোঝাচ্ছে যে আমি সম্মতি দিচ্ছি, আমার পা ভাঙছে ঠিক আছে, বাট পা ভাঙলেও আমি এই জায়গা ক্ষতিগ্রস্ত হই নাই, কারণ আমি তো সম্মতি ওই জায়গা দিয়েছিলাম। লাইনটা করে ফেরত বোঝা যায়। বুঝতে পারছেন? লাইনটা আপনি বলছেন যদি এরকম আচ্ছা, লেখা থাকতো যে সম্মতি দেয়। সেটা ক্ষতিগ্রস্ত হয় না। আচ্ছা শুনেন, আমার আপনারা গ্রহণ করতে পারে যদি কেউ বিরুদ্ধ আচ্ছা শুনেন, এখন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভলেন্টি নন পেড ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, এই নীতিটি প্রতিফলিত হয়েছে কত কত দ্বারাই? 88 আর 89 কত দ্বারা? 88 আর 89। আর যদি বলে যে যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, এটার ব্যতিক্রম কত দ্বারা? 90। 90 দ্বারায় কয়টা, কয়টা বলছে যে ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি, মিথ্যা বর্ণনা, মাতাল ব্যক্তি, উন্মাদ ব্যক্তি, 12 বছরের কম বয়স্ক। কাহিনী বুঝছেন? এই অনলাইনে যারা আছেন বুঝতেন কিনা? মিথ্যা কর্মের জন্য সেই জন্য সম্মতি বলে গণ্য হবে না। আচ্ছা, আমরা চলে আসি, এখানে বেশ সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমরা একটু 7 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন, যে দণ্ডবিধির 89 ধারার অধীনে কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি ড্যাশ সম্মতি নিয়ে কোনো কার্য করা হয়। 89 ধারা মানে 12 বছরের কম বয়স্ক শিশুর বা অপ্রকৃতস্থ ব্যক্তির কে, 89 মানে আছে। এখন আমি এই যে যে আমরা আপনাদের যে পড়াগুলো পড়াইলাম, ধারাগুলো, এটা আপনার বইয়ের ভাষায় মনে রাখার কোনো দরকার নাই। আপনি মনে রাখবেন আমাদের যেরকম 73 ধারা আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল করতে সরল বিশ্বাসে। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এইবারের আগের বার, যে সাধারণ ব্যতিক্রম কি, সাধারণ ব্যতিক্রম সব আলোচনা করুন, 10 মার্ক। কিন্তু আলোচনা লিখতে হবে আপনার 73 থেকে 106, 73 থেকে 106 আপনার প্রলুব্ধ করবে। এই ধরনের প্রশ্ন যে লিখতে গেছে 4 ঘন্টা পরীক্ষায়, এই প্রশ্ন লিখতে এক একজন 1 ঘন্টার বেশি সময় নিয়ে। মাসুদ যেবার প্রথম পরীক্ষা দেয় সেবার আসছিল নাকি মাসুদ? তো তো তখন আপনি কিন্তু এই বইয়ের ভাষা এই এইভাবে যদি আপনি লিখতে যান তাহলে আপনি কিন্তু শেষ করতে পারবেন না। হ্যাঁ, এক প্রশ্নে 4 ঘন্টা লাগবে। তাহলে আমার হচ্ছে যে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এটা আমার পরীক্ষার হলে অনেক কিছু জেনে যেতে হবে, কিন্তু কিভাবে আমি প্রয়োগ করব এটা ডিপেন্ড করে ওই প্রশ্ন কিভাবে আসছে, ওই প্রশ্নের মার্ক কত, সময় কত, সেই অনুযায়ী আমার
লেখা লিখতে হবে। আর আইনটা হচ্ছে এমন, আপনি যদি প্রিলিতে ভালো প্রস্তুতি না থাকে তাহলে লিখিততে যাইয়ে আপনি কোনো মানে লিখিততে গিয়ে পাশ করা হঠাৎ করে কি খুব কষ্ট। ধরেন এখান থেকে আপনি ধারণা নিয়ে যাচ্ছেন, এই যে যে ধারণা নিচ্ছেন, লিখিততে সাধারণ ব্যতিক্রম আসলে এই জিনিসই আপনি আপনার মতো করে লিখবেন, যে সাধারণ ব্যতিক্রম হলো যে জিনিস আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলো প্রকৃতপক্ষে কি অপরাধ না, যে সাধারণ ব্যতিক্রম দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করতে দণ্ডবিধির কত অধ্যায়, চতুর্থ অধ্যায়, ধারা কত, 73 থেকে 106। এই তো। এই সঞ্চিতা আর আসমা, কি হয়েছে আপনাদের? দেখেন 8 নাম্বার প্রশ্নটা দেখেন ভাই। টমাস তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে দিয়ে অপারেশন করাতে চাই। টমাস মানে হলো ট, আবার কেউ ভাইবেন না যে আমাকে বইতে তো টমাস নাই, ইনি কোন জায়গায় টমাস পাই, টতে হচ্ছে টমাস। আচ্ছা, সার্জন শিশুটির পিতার নিকট থেকে অনুমতি নিয়ে, এই যে আন্ডারলাইন করে, কার কাছ থেকে অনুমতি নিয়েছে? পিতা। এবং শিশুটি মারা যায়, সার্জনের কোনো অপরাধ হয়েছে কিনা? এখন এখন এখানে আপনাদের ধরেন লিখিততে যদি এই প্রশ্নটা আসে, আমি বলবো যে সার্জনের যদি সতর্কতার অভাব না থাকে, সে যদি সরল বিশ্বাসে মঙ্গলার্থে কাজটা করে, তাহলে তার কোনো অপরাধ হয় না। আর তার যদি নেগলিজেন্স থাকে, অবহেলা থাকে, তাহলে ডেফিনেটলি তার অপরাধ হয়েছে। তাই এটা হলো কত দাঁড়ায়, অভিভাবকের সম্মতিটা কত? 89। তাহলে এগুলো সব গুরুত্বপূর্ণ। 9 নাম্বার প্রশ্নটা দেখেন, যে দণ্ডবিধির 90 ধারার অধীন সম্মতি বলে পরিগণিত হবে না ভয় কিংবা ভুল ধারণার অধীন প্রদত্ত সম্মতি, অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি, 12 বছর নিজের কোনো শিশু সম্মতি, উপরে সবগুলো। আমরা 11 নাম্বার প্রশ্নটা দেখবো। 11 নাম্বার দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 11, এক্স একজন সাপুড়ে, সে দাবি করে যে সাপের কামড় দিলে সে বিষ নামাতে পারে। একজন দর্শক ওয়াই কে তার কাছে থাকা সাপের কামড় খেতে বলে এবং সে বিষ নামিয়ে তা প্রমাণ করবে। ওয়াই রাজি হয় এবং সাপের কামড়ে কি মারা যায়। তাহলে এই ক্ষেত্রে বলেন তো অপরাধ হয়েছে কিনা? কারণ সে তো অ্যাকচুয়ালি বিষ নামাতে পারে না, যদিও সে সম্মতি দিছে, বাট এই সম্মতিটা তো ভুল বর্ণনা দিয়ে আদায় করা হয়েছে। তাহলে এই জায়গায় সে সম্মতি দিলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় বলা যাবে না ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, এই জায়গায় সে সম্মতি দিলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সম্মতিটা নিছে কেমনে, ভুল বর্ণনা। তো এই ক্ষেত্রে এক্স অপরাধ করেছে যেহেতু সে ভুল ধারণা নিয়ে সম্মতি নিয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখানে 91 ধারাটা একটু লেখেন, একটু লিখতে হবে, যার লেখা আছে তার আর আলাদা করে লেখার দরকার নাই। আপনি 91 ধারাটা লেখেন, যে লেখেন যে কাজ শুরু থেকেই অপরাধ। ধারা 91 দিয়ে লেখেন, যে কাজ শুরু থেকেই অপরাধ সম্মতি দিয়ে, আবারও কইছি যে যার যা লেখা আছে চুপ করে থাকেন, সম্মতি দিয়ে উক্ত কাজকে কখনো বৈধ করা যাবে না। যে কাজ শুরু থেকেই অপরাধ সম্মতি দিয়ে উক্ত কাজকে কখনো বৈধ করা যাবে না। এটার অর্থ বুঝেন? মানে ধরেন যদি কোনো কাজ যেটা আছে শুরু থেকেই অপরাধ, আপনি যতই সম্মতি দেন এটা কি হবে না, বৈধ হবে না। আপনি জানেন যে একজন ব্যক্তিরে হত্যা করা কি বলেন তো অপরাধ। এখন আপনি নিজের সম্মতি দিয়ে আপনি আপনার বন্ধুরে বলতেছে বন্ধু তুমি আমার কোপায় মেরে ফেলো, আপনিই সম্মতি দিলেন। এ জায়গা যতই সম্মতি দেখ না কেন, এ জায়গা যে তারে হত্যা করছে সে কিন্তু কি হবে, কারণ এটা শুরু থেকেই অপরাধ, এটাকে কখনো বৈধ করা যায় না। তো এই জায়গায় আপনি 91 ধারায় যেমন দিয়ে লেখেন গর্ভপাতও লিখতে পারেন, যেমন লেখেন গর্ভপাত। হ্যাঁ, শুনেন, কজিং মিসক্যারিজ, গর্ভপাত করা শুধুমাত্র একটা ক্ষেত্রেই অপরাধ না, যদি ওই যার গর্ভপাত করানো হচ্ছে তার মঙ্গলার্থে, মানে তার শারীরিক কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যদি ওটা দরকার হয়, তখনই গর্ভপাত বৈধ। এটা ছাড়া
আর কখনো কোনো ক্ষেত্রে হাজবেন্ডের সম্মতি থাকুক, মেয়ের সম্মতি থাকুক, অন্য যারই সম্মতি থাকুক না কেন, সম্মতি দিয়ে কখনো ওই কাজটাকে কি করা যাবে না, বৈধ করা যাবে না। তো সরল বিশ্বাস, সরি, তাহলে 91 ধারা বুঝছেন কিনা আপনারা, যে যে কাজ শুরু থেকেই অপরাধ সেটারে সম্মতি দিয়েও কি করা যাবে না, বৈধ করা যাবে না। 92 কিন্তু আমরা কতদিন পড়ছি না? 92 আমরা কতদিন পড়েছি? আচ্ছা, কথা মাঝে মধ্যে কেটে আসে কি, আপনারা শুধু শুনেন না অন্যরাও কেটে কেটে শোনেন? রেসপন্স না করেন স্যার, প্লিজ। কেটে কেটে আসে না, ক্লিয়ার শুনি স্যার। তাইলে সমস্যা ওনার, যদি কেটে কেটে সবার শোনা যাইতো তাইলে সমস্যা আমার। আচ্ছা, আমরা চলে আসবো। তানভীর আলম খান বুঝছেন কিনা ভাই 91? আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন একটু পড়ি, দেখেন। সরল বিশ্বাস বা গুড ফেইথ যা পড়বো, যদিও আমরা অলরেডি পড়ে ফেলেছি, তারপরে একটু দেখি। সরল বিশ্বাস বা গুড ফেইথ, দণ্ডবিধির 88 এবং 89, 92 এবং 93 ধারায় সরল বিশ্বাস নিয়ে সম্পাদিত কার্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। 88 এবং 89 ধারা পূর্বে আলোচনা করা হয়েছে। তো পূর্বে মানে আমরা 88, 89 আলোচনা করছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি 92 আলোচনা করে ফেলছি। তারপরেও একটু দেখি, দেখেন যে 92 ধারা বলছে সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসী কৃত কাজ, মানে এখানে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, কোনো লোকেরও না, তার অভিভাবকেরও না। 88, 89 এবং 92 ধারার মধ্যে পার্থক্য হলো 88 এবং 89 ধারায় সম্মতি সহ বললেন, সম্মতি সহ সরল বিশ্বাসে ইন গুড ফেইথ অপরের মঙ্গলার্থে সম্পাদিত কোনো কার্য অপরাধ না, কিন্তু 92 ধারায় বল দিবেন সম্মতি ছাড়া সরল বিশ্বাসে ইন গুড ফেইথ উইদাউট কনসেন্ট অপরের মঙ্গলার্থে সম্পাদিত কোনো কার্য অপরাধ হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি শর্ত আমরা একটু দেখি, দেখেন। কার্যটি কোনো ব্যক্তির মঙ্গলার্থে সংগঠন করা হয়েছে, ডেফিনেটলি এই কাজটা করা হয়েছে কিসের জন্য, মঙ্গলার্থে। 2 নাম্বার দেখেন, এটা সরল বিশ্বাসে সংগঠন করা হয়েছে, এটা করা হয়েছে কিসে, সরল বিশ্বাসে। কার্যটি এমন প্রেক্ষাপটে করা হয়েছে যে যে ব্যক্তির মঙ্গলার্থে কার্যটি করা হয়েছে তার সম্মতি নেওয়া কি ছিল, অসম্ভব ছিল। যেমন দেখেন, একজন ব্যক্তি হঠাৎ দুর্ঘটনার সম্মুখীন হলো এবং তার মাথায় ক্ষত হলো, এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির সম্মতি নিয়ে চিকিৎসা শুরু করা সম্ভব নাও হতে পারে, এবং এই ক্ষেত্রে ডাক্তার যদি সরল বিশ্বাসে উক্ত ব্যক্তির মঙ্গলার্থে তার চিকিৎসা করে এবং উক্ত ব্যক্তি মারা গেলে সেটা অপরাধ বলে গণ্য হবে। এখন আমাদের এই 88, 89 আর 92-তে উদাহরণগুলো ডাক্তারের, তার মানে এই না যে এই ধারা শুধু ডাক্তারের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা আপনারা জাস্ট বুঝাইছে আর কি। আচ্ছা, আমরা 93 ধারাটা দেখবো, দেখেন। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, ধারা 93, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ। আপনি যদি কাউকে সরল বিশ্বাসে কোনো যোগাযোগ করেন এবং আপনার ওই যোগাযোগের কারণে সে যদি কোনো, তার যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনাকে সে দায় দিলে ও আপনি অব্যাহতি পাবেন কত ধারায়, 93 ধারায়। কেমনে দেখেন, যে দণ্ডবিধি 93 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, মঙ্গলের জন্য কোনো সংবাদ প্রেরিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ প্রেরিত হয় সে ব্যক্তির কোনো, আন্ডারলাইন করেন, ক্ষতি সাধন হলে কাজটি যেহেতু সরল বিশ্বাসে সংগঠিত হয়েছে তাই সেটা কোনো অপরাধ হবে না। উদাহরণ আমরা বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবো। দেখেন 1 নম্বর প্রশ্ন, একজন শল্য চিকিৎসক মানে সার্জন ধরেন যে অপারেশন করে, সরল বিশ্বাসে একজন রোগীকে বললেন আপনি আর বাঁচবেন না। আমি আপনার পড়ালেখার গতি দেখে বললাম আপনার দিয়ে, আপনার দ্বারা জীবন উকিল হওয়া সম্ভব না, আপনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করছেন বা স্ট্রোক করছেন, পরে দায়ী করবেন যে স্যার আমার এই কথা বলছে, এই কারণে আমি, আমার অসুবিধা। এখন আমি তো বলছি আপনি যাতে পড়াশোনা করেন এই উদ্দেশ্যে সরল বিশ্বাসে, তাহলে আমি অব্যাহতি পাবো কত দ্বারাই, 93 দ্বারা। বাট আমার যদি ইন্টেনশন থাকে আপনারে মানে বাজে কথা বলে আপনারে অসুস্থ করার, বা আপনি যাতে ডিপ্রেশনে চলে যান, হতাশ হয়ে যান, এটা যদি আমার উদ্দেশ্য থাকে, তাইলে আবার আমি কি অপরাধ করেছি। দেখেন, এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়, মানে তার আরো কয়দিন বাঁচার কথা ছিল, কিন্তু এই কথা শুনে আরো আগে আগে মারা গেছে। এই ক্ষেত্রে শল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করেছেন বলেন? কোনো অপরাধ করেন নাই, কারণ এই প্রশ্নে সরল বিশ্বাস শব্দটা বলতেন কি আছে এই জায়গায়, সরল বিশ্বাস। না জানি করতে স্যার। না আরে জানি বুঝেই কইছে, কারণ বিশ্বাস কইছে না। না জানি জানে আপনি আর 3 মাস আসবেন ওই দিকে গেছেন, 3 মাস। স্যারের কথা শুনে স্যারের টেকে দিতে, স্যারের কি রথিন সাহেব কে ফোন দিছে আপনারে?
সমীরণ কই সমীরণ? তার সচেতনতার সাথে আজকে দেখা হয়েছিল, বলছে দেবদাদা আমি যা বাকি বিশেষ জাকালের থেকে নাস্তি করছি। আচ্ছা, আমি এক কথা। 1 নম্বর দেখেন, দণ্ডবিধির 23 ধারায় সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির মঙ্গলার্থে সম্মতি ব্যতীত মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না। কত ধারায়? 92 ধারায়। এগুলো মোটামুটি পারবেন আপনারা। আমরা যেগুলো একটু 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যে প তার ঘোড়া থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। 7 জন ক দেখতে পায় যে প এর মাথার খুলি ছিদ্র করা প্রয়োজন। কে হত্যা করার উদ্দেশ্য, কিন্তু সরল বিশ্বাসে প এর মঙ্গলের জন্য তার জ্ঞান ফেরার পূর্বে প এর মাথায় ছিদ্র করে। ডাক্তারের তো সম্মতি নেওয়ার কোনো সুযোগ ছিল না। এই ক্ষেত্রে ক কি করছে? কোনো অপরাধ করে নাই। কেন অপরাধ হয় নাই মাসুদ বলেন তো? সর্বোচ্চ সাথে ডাক্তার যে পরিস্থিতি দেখছে যে ওই সীমা ছিল ওকে নেয়ার কোনো সুযোগ নাই। তো এটা কোনো অপরাধ হয় নাই। লাইন কেটে যাচ্ছে, আবার জয়েন করেন, তারপরে আমরা শুরু করি। আচ্ছা, আমরা পড়াই ফ্রি। দেখেন ভাই, অনেক কথা বললাম। দেখেন, প এবং শিশু ফ একটি জ্বলন্ত ঘরে আছে। নিচে কয়েকজন নিচে লোকজন একটি কম্বল ধরে আছে। প শিশুটিকে গৃহচূড়া থেকে নিক্ষেপ করে। এখন আমরা প্রশ্নে অনেক কথা লেখা থাকে না। আপনার মনে হইতে পারে যে নিক্ষেপ কেন করতেছে, কারণ ওই ঘরের উপর থেকে নর্মালি নামার সুযোগ নাই। তাহলে সে শিশুটিকে গৃহচূড়া থেকে নিক্ষেপ করে। প জানতো যে উক্ত পতন শিশুটির মৃত্যু ঘটাতে পারে, মানে সে জানতো যে এটা মৃত্যু ঘটলেও ঘটতে পারে। প শিশুটিকে নিক্ষেপ করলে শিশুটি মারা যায়। প দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেনি? সে যদি, যেহেতু তারে বাঁচাইতে চায়, বাঁচানোর জন্যই তো নিক্ষেপটা করেছে। এখন আপনি যদি 10 তলা থেকে নিচে কুম্বলে নিক্ষেপ করেন কাউকে, তো পড়তেও পারে, নাও করতে পারে। তো এই জায়গায় যেহেতু সে সরল বিশ্বাসে কাজটা করেছে, এটা কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই। ধন্যবাদ। 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বার প্রশ্ন। যে দণ্ডবিধির 23 অনুযায়ী সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, এর ফলে কোনো ব্যক্তির ক্ষতি সাধন হলে সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এটা কত ধারায় বলছে? 93 ধারায় বলছে। দেখেন, 94 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, বাট আপনাদের এখানে এই 94 ধারাটা নাই। তো 94 ধারাটা আমি একটু আপনাদের আলাদা করে একটা পেজে দেই, আপনারা এখানে একটু লাগাই রাখেন, নাহলে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। একটু দুই দুই 1 মিনিট একটু ধৈর্য ধরেন, আমি প্রিন্ট করে দেই। ওয়েট। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? অনলাইনে যারা আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেজটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। দেখেন, তাহলে আমরা 94 ধারাটা একটু দেখি। 94 ধারা পড়ার আগে আমি একটু বুঝাই। সেটা হচ্ছে, 94 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে কোনো কাজ করানো হয়, মৃত্যুর ভয় দেখায়, অন্য কোনো ভয় না। কি ভয় বলেন? মৃত্যুর ভয় দেখায় কোনো কাজ করানো হয়, তাহলে যারে দিয়ে আপনি কাজটা করাইলেন তার কোনো অপরাধ হবে না। অপরাধ আপনার হয়েছে যেহেতু আপনি করাইছেন তারে দিয়ে। বাট যারে আপনি মৃত্যুর ভয় দেখাইলেন, সে যেহেতু মৃত্যুর ভয়ে ভয় পেয়ে কাজটা করছে, তার কোনো অপরাধ হয় নাই। কারণ আমি যদি মাসুদকে বলি যে মাসুদ, আপনারে আমি খুন করে ফেলবো, আপনি যদি হাফিজ রে হাত না ভাঙেন, বা হাফিজের নামে কুচ্ছা না রটান, এবং মাসুদ যথারীতি উনি মৃত্যু ভয়ে ওই কাজটা করছে, এই জায়গায় মাসুদের কোনো অপরাধ হয় নাই, কারণ উনি ওই জায়গায় কি ভয় পাইছে? মৃত্যুর ভয়। বাট এই জায়গায় যদি আমি মৃত্যুর ভয় না দিয়ে যদি আমি বলি যে মাসুদ আপনার হাত ভেঙে ফেলবো যদি আপনি ওর অমুকের নামে কুচ্ছা না রটান, তাহলে এই জায়গায় কিন্তু আবার মাসুদ এই কাজটা করলে অপরাধ হবে। কেন হবে? কারণ তারে যে ভয় দেখাইছে সেটা কি ভয় না? মৃত্যুর ভয় না। বুঝতে পারছেন একটু? আচ্ছা, এখন দুইটা অপরাধ আছে। যে দুইটা অপরাধ যদি আপনি মৃত্যুর ভয়ও দেখান এবং সে যদি করে, সেই দুইটা অপরাধ, মানে সেই দুইটা করলে সে অপরাধী হবে, সে 94 ধারায় অব্যাহতি পাবে না। সেই দুইটা অপরাধ হলো খুন আর মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। মানে আমি যদি মাসুদকে বলি মাসুদ অমুক রে খুন করেন, নাইলে আপনারে খুন করব, মাসুদ যে মৃত্যুর ভয় দেখাইছি, বাট মাসুদ যদি খুন করে মাসুদের জায়গায় দায়ী হবে। কারণ খুনের ক্ষেত্রে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। আর একটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, যে রাষ্ট্রের বিরুদ্ধে যে অপরাধের সাজা হচ্ছে কি? মৃত্যুদণ্ড। এরকম কোন কাজ যদি করানো হয়, আমি বললাম যে মাসুদ আপনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে মাসুদ, এটা 121 ধারায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এটা হচ্ছে শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে মাসুদ যদিও বলে যে আমি তো করছি ভয় পাইয়া, কিন্তু করলেও মাসুদের জায়গা 94 ধারা অব্যাহতি পাবে না। বাট মাসুদ যদি রাষ্ট্রদ্রোহিতা করে তাহলে আবার অব্যাহতি পাবে।
রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড 124 ক। রাষ্ট্রদ্রোহিতা করলে কি, তার মানে বিষয়টা এমন না যে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করলেই সে অব্যাহতি পাবে না, বিষয়টা তা না। রাষ্ট্রের যে বিরুদ্ধে যে অপরাধটা সেটা হতে হবে কি শাস্তিযোগ্য, মৃত্যুদণ্ডযোগ্য। তার মানে সহজ কথা দাঁড়ায় যে মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কাজ করালে যে করলো কাজ তার কোনো অপরাধ হয় নাই, বাট দুইটা কাজ করলে সে 94 ধারার অব্যাহতি পাবে না। একটা হলো কি, খুন, আর হলো রাষ্ট্রের বিরুদ্ধে এমন অপরাধ যেটা শাস্তি কি, মৃত্যুদণ্ড। এই হলো কাহিনী। আর আমাদের এখানে দুইটা উদাহরণ আছে এরকম, শুনেন, যে একদল ডাকাত একজন কামার রে মায়ের ভয় দেখায় নিয়ে গেছে যে আমাদের সাথে যদি তুই না আসিস তোর হাত পা ভেঙে ফেলবো। এই কথা বলে কামারে নিয়ে গেছে, কামার গিয়ে যে বাড়িতে ডাকাতি করবে সেই বাড়ির ধরেন আলমারি টালমারি ভাঙছে। তো বলেন তো এই জায়গা কামার এর দোষ মানে সে অপরাধী হিসেবে গণ্য হবে কিনা? হবে না। এইখানে হচ্ছে না, কারণ মৃত্যু করে উল্টা বলেন কে? আগে কথা বুঝেন, এই জায়গা কামারের অপরাধ হয়েছে কিনা? দেখেন কামারের অপরাধ হয়েছে কিনা? কামারের অপরাধ হয়েছে, কারণ তারা তো মৃত্যুর ভয় দেখায় নিয়ে আসে নাই। তারা কি মৃত্যুর ভয় দেখাইছে? না। বুঝতে পারছেন? কিন্তু কামাররা যদি বলতো যে তোমারে খুন করব যদি তুমি আমাদের সাথে না আসো, তাইলে এটা কি হতো? অপরাধ। কাহিনী বুঝছেন রুবেল সাহেব? ভয় না হইতো আমরা আচ্ছা একটু পড়ি দেখেন, ধারা 94। আমার তো ভাইতে গেছে, সে তো ফিল করতে চায় না। কামারে কি, কামার কি করছে সেটা হলো পরের বিষয়। তারে আগে দেখবেন যে তারে হুমকিটা দিছে কি, তারে তো মৃত্যুর হুমকি দেয় নাই। তার মানে মৃত্যুর হুমকি না দিয়ে অন্য কোনো হুমকি দিয়ে কোনো কাজ করালে সে সর্বদাই দোষী, তাতে সে খুন করুক আর যা করুক। দেখেন 94, ধারা 94, যে কাজ করার জন্য মৃত্যুর ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়। দেখেন, ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলেও ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া, এটা আন্ডারলাইন করেন, মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ আপনি যদি কাউরে মৃত্যুর ভয় দেখাইয়া যারে দিয়ে যে কোনো অপরাধী করান অপরাধ হবে না, বাট দুইটা অপরাধ করাইলে অপরাধ হবে। এটা হলো কি, খুন আর রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ যেটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখানে যে ভয় বা হুমকির কথা বলা হচ্ছে তা তাৎক্ষণিক, আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করবে। কি আশঙ্কা সৃষ্টি করবে? তাৎক্ষণিক। এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারার সাধারণ ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারবে না। তাহলে 94 ধারার সাধারণ ব্যতিক্রম মানে হলো তাৎক্ষণিক মৃত্যুর ভয়। আমার সাথে আয়, যদি না আসিস 1 মাসের মধ্যে কিন্তু তোর খবর আছে, 1 মাসের মধ্যে মেরে ফেলবো। এটা কিন্তু 94 না। 94 কি, এই মুহূর্তে, এই মুহূর্তে। যে দেখেন ব্যাখ্যা 1, দেখেন ব্যাখ্যা 1, যে যে ব্যক্তি স্বেচ্ছায় এবং প্রহরিত হওয়ার ভয়, প্রহরিত মানে কি, মায়ের খাওয়ার ভয়, একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে, উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রম আশ্রয় লাভের অধিকারী হবে না? হবে। কারণ তারে তো কিসের ভয় দিছে? প্রহারের ভয়, মারের ভয়। ব্যাখ্যা 2 দেখেন, যে ব্যক্তিকে, যে ব্যক্তিকে একদল ডাকাত কোনো অপরাধ সম্পাদনের জন্য তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে, আন্ডারলাইন করে, বাধ্য করে। কি কি ভয় দেখাইছে? মৃত্যুর ভয়। যেমন দেখেন, একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাতগণ তাকে বাধ্য করে। কামারে নিয়ে আসছে কিসের ভয় দেখাইয়া? মৃত্যুর ভয় দেখাইয়া। এই ক্ষেত্রে কামার এই ধারার অধীন সাধারণ ব্যতিক্রম আশ্রয় লাভের অধিকারী হবে। বাট কামাররে যদি বলে মৃত্যুর ভয় দেখাই নিয়ে আইসা, কামাররে বলতেছে যে অমুককে হত্যা কর, সে যদি হত্যা করে কামার অব্যাহতি পাবে? তানভীর আলম খান বোধহয় উল্টা পাল্টে গেছে মাথার ভিতরে নাকি? আমার তো তাকে তো ফাইতে নিচ্ছে, তাকে তো ফেল করার প্রয়োজন নাই। পরে চিন্তা করেন, প্রত্যেকটা চিন্তা করেন। কথা ছিল যে খুন আর মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্র যদি অপরাধ যদি হয়, সেক্ষেত্রে সে 94 ধারা সুবিধা পাবে না। পাবে। জি। এখন এই জায়গা একটা প্রথমে মনে রাখেন, যারে ভয় দেখানো হচ্ছে তারে কিসের ভয় দেখাবে? খুনের ভয়, যে তুমি যদি এই কাজ অপরাধ না করো তোমারে খুন করে ফেলবো, মেরে ফেলবো। তারে ভয়টা দেখাতে হবে মৃত্যুর ভয়।
এবং মৃত্যুর ভয় দেখাইয়া তারে দিয়ে কোনো অপরাধ করাইলে সে যে অপরাধটা করতেছে তার এটা অপরাধ হবে না, বাট দুইটা কাজ করলে তারও অপরাধ হবে। সেই দুইটা কাজ কি? সে যদি কাউরে খুন করে, আর সে যদি বা রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোন অপরাধ করে যেটা শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড। এবার বুঝছেন? অপরাধ হবে না। সে শাস্তি মৃত্যুদণ্ড বুঝতে পারছেন? অনলাইনে বুঝছেন আপনারা? মৃত্যুদণ্ড সেই তো। আচ্ছা, আমরা 95 ধারা আসি। 95 ধারা দেখেন, সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ নয়। কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত বা কোনো ক্ষতিকর ইচ্ছা ছাড়া সংগঠন করা হয়। আন্ডারলাইন করবেন, যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য বিচারিক নজির দেখেন, পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে বা গালাগালি করলে তো অপরাধ নয়, কেননা পারিবারিক জীবনে এরূপ ঘটনা অতি তুচ্ছ এবং সাধারণ ঘটে। শুধু পিতার উদাহরণ দিলাম, এখানে আমাদের শিক্ষকগণ অনেক সময় ছাত্রদের মানে তারা শাসন করেন। তো ওই শাসন, শাসন বলতে যে তাকে একেবারে বেত দিয়ে পিটিয়ে আত্মনা করে ফেলছে ওই শাসন না। মানে আমরা যেভাবে আমাদের যেভাবে শাসন করছে যে হালকা বেতের বাড়ি, এটা এটা করলে কিন্তু এটা উনি কোনো অপরাধ করেন নাই। এবং উনি অব্যাহতি পাবে, ছাত্রদের যদি শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন তাহলে শিক্ষক অব্যাহতি পেতে পারে কত ধারায়? 95 ধারায়। বলতে পারে যে আমি তো হালকা ক্ষতিকারক কার্য করছি তাও তার মঙ্গল আছে। বুঝতে পারছেন? এখন কাউরে আবার আপনারা দেখা গেলো 500 টাকা 100 টাকা ধার নিছেন, বললেন না যে হালকা ক্ষতিকারক কার্য এটা কোনো অপরাধ হবে না, ফেরত দিলাম না। বা যাই বললেন যে তোমারে তো মারতে চাইছিলাম আরো বেশি, হালকা একটা চর দিয়ে গেলাম, এটা হালকা ক্ষতিকারক কার্য কি হয় নাই? কোনো অপরাধ হয় নাই। তো দেখেন, তাহলে আমরা সাধারণ ব্যতিক্রমের 94, 76 থেকে 95 পর্যন্ত কোন ধারা কিন্তু আমরা বাদ দেই নাই। এই 76 থেকে 95 ধারা পর্যন্ত আমরা খুব ভালোভাবে পড়েছি। এখন আমরা আবার একটু আইন পাঠে চলে আসি। দেখেন এই 6 নাম্বার প্রশ্নটা দেখেন, ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তি কর্তৃক কোনো কার্য সম্পাদন করা হলে তা অপরাধ বলে গণ্য হবে না। দণ্ডবিধির কত ধারায়? 94 ধারায়। বাট কি ভীতি? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়, যে কোনো ভয় দেখায় করালে কিন্তু হবে না। 7 নাম্বার দেখেন, দণ্ডবিধির ড্যাশ অনুযায়ী সামান্য ক্ষতিকারক কার্য এক কজিং স্লাইট হার্ম কোনো অপরাধ বলে গণ্য হবে না। কত ধারায়? 95 ধারায়। তো অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন করতে পারেন, আহ বা আমার সামনে যারা আছেন আপনারা কোনটা বুঝেন নাই কাইন্ডলি আমাকে জানান, আমি উত্তর দিই। বলেন। স্যার 95 নম্বর ধারাটা বুঝি নাই। 95 ধারা খুব সোজা। যদি এখানে বলছে যে যদি সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ না, আপনি একজনকে চিমটি দিচ্ছেন, ধরেন আপনার বান্ধবীর চিমটি দিচ্ছেন, সে রাগ হয়ে যায় মামলা করতে, যে আমার চিমটি দিল কেন, আঘাতের মামলা করছে। এখন আপনি বলবেন যে রোনার এই জায়গা তো ইয়ার কি চলে, আমি একটা চিমটি দিছিলাম, এটা হলো কি কাজ? সামান্য ক্ষতিকারক কার্য, সো এটা কোনো কি হিসেবে গণ্য হবে না, অপরাধ হিসেবে গণ্য অপরাধ হবে বলে না। গণ্য আরো আরো হবে না। উদাহরণ বলা যায় যে আমাদের মাতা পিতা আমাদের শাসন করে, আমাদের অনেক সময় শাসন করে, চর থাপ্পড় দেয়। তো এই ক্ষেত্রে সন্তান গিয়ে যদি মাতা পিতার বিরুদ্ধে মামলা করে, তাহলে মাতা পিতা এই 95 ধারায় বলতে পারে যে আমি তো হালকা ক্ষতিকারক কার্য করছি তাও আমার সন্তানের মঙ্গলার্থে। কিন্তু আপনি যদি একেবারেই মেরে হাত ভেঙে ফেলেন বা অন্যান্য যে খুব গুরুতর প্রকৃতির হলে কিন্তু আপনি 95 ধারার সুবিধা পাবেন না। মাতা পিতা গাধা রোগী গুরু শিষ্য। আচ্ছা দেখেন, বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। অতিরিক্ত অংশ আছে। হ্যাঁ। তো এখন পড়া শুরু করব ব্যক্তিগত প্রতিরক্ষা বা প্রাইভেট ডিফেন্স। এটাও অ্যাকচুয়ালি আপনার আমাদের সাধারণ ব্যতিক্রমের অংশ। ধারা 96 থেকে 106, এখান থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 96 থেকে 106। তো ব্যক্তিগত প্রতিরক্ষা কি আমরা একটু পড়ি। দেখেন, দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বিধান আলোচনা করা হয়েছে। শুনেন শুনেন, ইংরেজিতে বলে প্রাইভেট ডিফেন্স, বাংলায় বলে আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষা। ইংরেজিতে কি বলে? প্রাইভেট। বাংলায় কি বলে? আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষা। অর্থাৎ একটু পরে দেখেন, ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে অন্যের আক্রমণ থেকে, আন্ডারলাইন করেন, অন্যের আক্রমণ থেকে নিজের দেহ সম্পত্তি রক্ষা করাকে বোঝায়। অন্যের আক্রমণ থেকে
মানে আপনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আপনার অধিকার আছে ওই আক্রমণ থেকে বাঁচার জন্য তাকে পাল্টা আক্রমণ করার। বুঝতে পারছেন? এটারে বলে আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষা বা প্রাইভেট ডিফেন্স। মানে আপনারে কেউ যদি মারতে আসে, সে যতটুক মায়ের আপনারা দিতে আসছে ততটুক মায়ের তারে দেওয়ার অধিকার আইন আপনারে দিছে। ততটুকু মায়ের যদি তাকে আপনি দেন, তাহলে এটা কি হবে না, অপরাধ হবে না। এই মাহবুব সাহেব, এই পরিচিত একজনের কাছে বসে একা একা তো হাতটাই পাবেন না, কোথায় কি আছে। আচ্ছা, পাইলে ভালো। দেখেন, 93 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ না। আন্ডারলাইন করে 3টা স্টার দেন। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই কি না, অপরাধ না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না। এটা কত ধারায় বলছে? 93 ধারায়। এবার আমরা চলে আসি, দেখেন ধারা 97। 97তে বললো যে ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আন্ডারলাইন করেন, শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। কিসের ক্ষেত্রে? আপনারা যদি বলে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, শরীরের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে। 97 ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় অন্যের আক্রমণ হতে নিজের বা অন্যের দেহ রক্ষার্থে। নিজের শরীর, অন্যের শরীর। মানে আপনারা যদি কেউ আক্রমণ করতে আসে, আপনার যেরকম অধিকার আছে অন্য কাউরে আক্রমণ করতে আসলে তার অধিকার আছে। বাংলা সিনেমায় ধরেন নায়ক যে দৌড়ায় যায় বাঁচাও বাঁচাও করার পরে, তাহলে নায়ক এই যে 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 করতেছে এর কোনো অপরাধ হয় নাই, অন্যের প্রতি আক্রমণ করলেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। নিজের দেহ হতে পারে, অন্যের দেহ হতে পারে। 2 নাম্বার দেখেন, নিজের সম্পত্তি হতে পারে, অন্যের সম্পত্তিও হতে পারে। আপনার মোবাইল কেউ নিয়ে যেতে আসছে, মোবাইল রক্ষা করার জন্য যা যা করার তার আপনার আছে। আবার আপনার পাশের যে সহপাঠী বা আপনার বন্ধু তার মোবাইল নিয়ে যেতে আসলে তারে বাঁচানোর অধিকারও আপনার আছে, এবং ওই অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি কোনো কিছু করলে সেটা অপরাধ বলে গণ্য। তাহলে আমরা জানলাম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু অপরাধ না, এটা বলছে কত দ্বারা? 93। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়? নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। আচ্ছা, আমরা 98 ধারায় চলে আসি। দেখেন 98 ধারা, শিশু ও অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা। শিশু, একটা জিনিস এখানে মনে রাখেন যে শিশু 9 বছরের কম বয়স্ক যদি কেউ কোনো অপরাধ করে তার তো অপরাধ হচ্ছে না, সে অব্যাহতি করছে 82। আবার 82, পাগল কেউ ধরেন আপনারে গুলি করতে আসছে বা বাঁশ দিয়ে বাড়ি দিতে আসছে মাথায়, এখন তার বাড়ি খাইলে আপনি মারা যাইতে পারেন, বাট তার তো কোনো অপরাধ হচ্ছে না। এখন সে শিশু হোক বা পাগল হোক, তাই দিয়ে আমার কোনো কাজ নাই। আমার যদি কেউ মারতে আসে, আঘাত করতে আসে, তার বিরুদ্ধে আমার আত্মরক্ষার অধিকার থাকবে, ইভেন সেটা যদি শিশুও হয় অথবা অপ্রকৃতস্থ ব্যক্তিও হয়। তাহলে শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার থাকবে বা আছে। এটা বলা হয়েছে কত ধারায়? 98 ধারায়। এইভাবে প্রশ্ন আসবে যে শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। দেখেন, দণ্ডবিধির 98 ধারায় অপরিণত বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আমরা 96তে জানলাম যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু করলেই অপরাধ হিসেবে গণ্য হবে না। কত? 96। আত্মরক্ষার অধিকার কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়? নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এটা কত? 97। শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে কত? ধন্যবাদ। আমরা 99তে চলে আসি। দেখেন 99তে বলছে যে যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই, মানে কিছু কিছু ক্ষেত্র আছে। এই জায়গা এখানে হাইপেন দিয়ে লেখেন চারটি। চারটি ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই? 4টা ক্ষেত্রে। কত ধারায় বলছে? 99 ধারায়। 1 নাম্বার দেখেন, পদাধিকার বলে সরল বিশ্বাসে, সরল বিশ্বাস শব্দটা বললেন, পদাধিকার বলে সরল বিশ্বাসে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কর্ম যা আন্ডারলাইন করেন গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না, সেক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে। সরকারি কর্মচারী সরল বিশ্বাসে একটা কাজ করতেছে, আপনারে আঘাত করতে গেছেন, পুলিশ গ্রেফতার করতে গিয়ে আসামিরে গুলি করতেছে বা আসামিরে চর থাপড় দিচ্ছে, যাই হোক না কেন, এখন
সে যদি সরল বিশ্বাসে করে থাকে যে তারে যদি থাপ্পড় না দেয় বা তারে যদি টান না দেয় তারে গ্রেফতার করা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে যারে এই কাজটা করতেছে তার আত্মরক্ষার অধিকার কি থাকবে না? কেন থাকবে না? সে হচ্ছে কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। বুঝেন কিনা? কিন্তু সরকারি কর্মকর্তা যদি আপনারে মৃত্যু ঘটাইতে যায়, আপনারে গুরুতর আঘাত করতে যায়, সেই ক্ষেত্রে আবার আত্মরক্ষার অধিকার কি আছে? তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখেন, যে সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে সাধারণত আত্মরক্ষার অধিকার নাই। তবে আছে কখন? যদি সরকারি কর্মকর্তা কোন কাজ করছে, মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। 2 নাম্বার দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশ অনুযায়ী সম্পাদিত কোনো কার্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না। উদাহরণস্বরূপ ধরেন, সরকার সরকারি কর্মকর্তা নির্দেশ দিছে আপনার সম্পত্তি ক্রোধ করার। এখন সম্পত্তি ক্রোধ করতে গেলে তো আপনার জিনিসপত্র সব নিয়ে আসবে, তাহলে এই ক্ষেত্রে কি আপনার আত্মরক্ষার অধিকার কি থাকবে না? তাহলে বলা যায় যে সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে কোনো কাজ করলে যদি সেটা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি না করে, আত্মরক্ষার অধিকার নাই। এক, সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার নাই। কত? 2। 3 নাম্বার দেখেন, যে সকল ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, সরকারি কর্তৃপক্ষ গুলোর আশ্রয় লাভের সময় থাকে, এখানে সরকারি কর্তৃপক্ষের নিকট আর কি আশ্রয় লাভের সময় থাকে, সেসব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না। এটার অর্থ হলো যে ধরেন আপনার কেউ আপনারে আঘাত করতে আসতেছে, আপনি জানেন, বাট তার আগে আপনার থানায় যাওয়ার সুযোগ আছে বা সরকারি কোনো কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের কি সুযোগ আছে, তাইলে আপনি সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তাইলে এক পেলাম, সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে কোনো কিছু করলে আত্মরক্ষার অধিকার নাই। 2 পেলাম, সরকারি কর্মকর্তার নির্দেশে কোনো কাজ করলে আত্মরক্ষার অধিকার নাই। 3 পেলাম, যে সরকারি কর্তৃপক্ষের কাছে যদি আশ্রয় লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রেও কি আত্মরক্ষার অধিকার নাই। 4 দেখেন, প্রতিরক্ষার জন্য যতটুকু করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। একটা একটা জিনিস এখানে মনে রাখবেন, আপনার আত্মরক্ষার অধিকার হচ্ছে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। আমারে যদি কেউ চর দিতে আসে, তারে পাল্টা চর দেওয়ার অধিকার আছে, কিন্তু তারে যে আপনি ঘুষি মানে একেবারে যে গুলি করে মেরে ফেলবেন বিষয়টা কিন্তু তা না। আঘাত যতটুকু কি প্রতিঘাত ততটুকু, এর চেয়ে বেশি আঘাত করা যাবে না। এটা বলছে 99 কত 4। তাহলে যদি আপনাকে ভাই বলে যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, সরকারি কর্মকর্তার নির্দেশে কেউ কোনো কাজ করলে, তারপরে আপনার সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ থাকলে, আর 4 নাম্বার কি আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। তাহলে এইগুলা থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে তো নাই। আপনি যদি এইভাবে বলে যে আত্মরক্ষার অধিকার কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, 2টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে, নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। যদি বলে কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, কত দাঁড়ায়? 99 দাঁড়ায়। তাহলে আমরা 96, 97, 98, 99, 100 পড়বো। এখন দেখেন 100 ধারা 100 এবং 103, ব্যক্তিগত প্রতিরক্ষার প্রয়োগের মৃত্যু ঘটানো, মানে আমার আইনে সুযোগ দিছে যে আপনি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কারোর মৃত্যুও ঘটান তবুও সেটা অপরাধ হবে না। শরীর রক্ষার্থে কখন মৃত্যু ঘটাইলে অপরাধ হবে না এটা বলছে 100 দ্বারাই, আর সম্পত্তি রক্ষার্থে 103 দ্বারাই। শরীর মানে কার শরীর? নিজের শরীর, অন্যের শরীর। সম্পত্তি মানে কার সম্পত্তি? নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। দেখেন, শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা আন্ডারলাইন করেন 100 দ্বারাই বলা হয়েছে। আর সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা কত 103 দ্বারাই বলা হয়েছে। তো যদি বলে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, কত কত দ্বারাই? 100 দ্বারা আর 103 দ্বারা। নিজের শরীর, অন্যের শরীর হচ্ছে 100 দ্বারা, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি কত? 103 দ্বারা। কি ভাই? 97 ধারা রিপিট? 97 ধারায় কিন্তু মৃত্যুর কথা বলে নাই। 97 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন।
আর কখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ কইরা কারণ মৃত্যু ঘটাইতে পারবেন, এটা বলছে কততে? 100 আর 103। আমরা প্রথমে 100 দ্বারা দেখি। ধারা 100, যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। ধারা 100 অনুযায়ী নিম্নলিখিত বলতেন 6টা ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে শরীর রক্ষার্থে কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটাইলেও অপরাধ হবে না? কার শরীর? নিজের শরীর, অন্য শরীর। 6টা ক্ষেত্র কি কি এটা আমরা একটু আজান দিছে যদিও, এই 6টা ক্ষেত্র একটু দেখে ফেলি। এক, এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা, রিজনেবল অ্যাপ্রিহেনশন সৃষ্টি করে। এটার অর্থ হলো আপনার এমন আক্রমণ করতে যে আপনি যদি তারে হত্যা না করেন তাহলে আপনি নিজেই শেষ। আপনারে ধরেন কুড়াল দিয়ে কোপাইতে আসছে, তা কুড়াল যদি আপনার মাথায় এক কোপ লাগে তাহলে তো আপনি নিজেই শেষ। তাহলে তারে মারার অধিকার আপনার আছে, এবং তারে মারলে এটা কি হবে না? অপরাধ হবে না। এক। 2 নাম্বার দেখেন, এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। ধরেন আমরা সবাই মোটামুটি ক্রস ফায়ারের কথা জানি, পুলিশ ক্রস ফায়ারে মারে না, পুলিশের অপরাধ হয় না কেন বলেন? প্রথমত কোনো মামলা হয় না, মামলা যদি হতো পুলিশ পেয়েছে যেত এই 100 দ্বারাই, বলতে যে আসামি আমারে এমন গুলি গুলি করতে গেছে যে আমি নিজেই মারা যেতাম যদি তারে আমি গুলি না করতাম। বুঝতে পারছেন? দেখেন, তো দেখেন এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে, তাহলে আপনার মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কা। 3 নাম্বার দেখেন, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। যদি কাউকে ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ করা হয় তাহলে তার অধিকার আছে যে আক্রমণ করলো তাকে কি মৃত্যু ঘটাইলে সেটা অপরাধ হবে না। 4 নাম্বার, অপ্রকৃত কাম লালসা, গ্রাটিফাইং আনন্যাচারাল লাস্ট অভিপ্রায় নিয়ে আক্রমণ। যদি কাউকে অপ্রকৃত কাম লালসা নিয়ে আক্রমণ করে তাহলে সেও যদি ওই ব্যক্তিকে হত্যা করে সেটা অপরাধ হবে না। তাহলে 4টা পেলাম। মৃত্যুর অভিপ্রায় নিয়ে আক্রমণ 1, গুরুতর আঘাতের অভিপ্রায় নিয়ে আক্রমণ 2, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ 3, অপ্রকৃত কাম লালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ কত? 4। 5 নাম্বার দেখেন, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। এটা বলে কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, যদি আপনার অপহরণ করার অভিপ্রায় নিয়ে আক্রমণ করে, অপহরণ তো কম বেশি সবাই বুঝি, আইনের ভাষায় কি আছে সেটা পরে বুঝবো, বাট আপনার জোর করে তুলে নিয়ে দেওয়া, এটাই কি অপহরণ। 6 নাম্বার দেখেন, অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যে ক্ষেত্রে তিনি মনে করে যে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন। আপনারে ধরে নিয়ে যাচ্ছে যে আটক করা হবে, আপনি জানেন যে আপনারে ধরে একটা রুমের মধ্যে আটক রাখা হবে এবং আপনার সম্ভাবনা নাই কোনো সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের। এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনার অধিকার আছে তার মৃত্যু ঘটানোর, এবং ঘটাইলে এটা কি হবে না? অপরাধ হবে না। তাহলে শরীর রক্ষার্থে, নিজের শরীর বা অন্যের শরীর রক্ষার্থে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটাইলে অপরাধ হবে না। কি কি? মৃত্যুর অভিপ্রায় নিয়ে আক্রমণ, গুরুতর জখমের অভিপ্রায় নিয়ে আক্রমণ, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, অপকৃত কাম লালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, আর একটা হলো অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ নাই। তো আমরা একটু নামাজ, যেহেতু আজান দিয়ে দিছে, নামাজ পড়ে এসে আবার এইটুকু শেষ করবো আর কি। তারপরে আমাদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আপনারা জেনে, আপনারা অবগত আছেন যে আগামীকাল কিন্তু দণ্ডবিধির ক্লাস টেস্ট থাকবে যথারীতি। আর আমাদের আবার ফৌজদারি কার্যবিধির মডেল টেস্ট কবে বলেন তো? কবে? মঙ্গলবারে। জি স্যার, হ্যাঁ তুষার বলেন। আজকে স্যার দণ্ডবিধির স্যার ক্লাস টেস্ট হবে স্যার ক্লাসের পরে? হবে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। দেখেন, তো বিরতির আগে আমরা জানলাম যে শরীর রক্ষার্থে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, নিজের শরীর বা অন্যের শরীর। এবার আমরা দেখবো 103 ধারা। 103 ধারা দেখেন, যে সকল ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। মানে আপনি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন আপনি মৃত্যু ঘটাইতে পারেন। ধারা 103 অনুযায়ী নিম্নলিখিত বলতেন 4টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও
প্রযোজ্য। কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। তাহলে শরীর রক্ষার্থে কয়টা ক্ষেত্রে? ছয়টা। ছয়টা আবার একটু মনে করা দিই। মৃত্যুর আক্রমণ, গুরুতর আঘাতের আক্রমণ, ধর্ষণের আক্রমণ, অপ্রকৃত কাম লালসার আক্রমণ, অপহরণের আক্রমণ, বেআইনি আটকের আক্রমণ, যখন সরকারি আশ্রয় লাভের সুযোগ নাই। শরীরের সম্পত্তির ক্ষেত্রে চারটা। প্রথম দেখেন দস্যুতা, রবারি। দস্যুতা বা রবারি। 2 নাম্বার রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। এখন অনেক সময় অপথে গৃহপ্রবেশ উত্তর থাকে, তাহলে ওটা হতে হবে কখন? রাত্রে বেলায়। যদি আপনি রাত্রে বেলায় কারো শীত কেটে ঘরে ঢুকছে কোনো কিছু চুরি করার জন্য বা অন্য কিছু নেওয়ার জন্য, তখন তার মৃত্যু ঘটাইলে এটা কি হবে না? অপরাধ হবে না। এখন অপথে গৃহপ্রবেশ কি, এটা সামনে আমরা, দস্যুতা কি, এটা আমরা সামনে আরো বিস্তারিত করবো। বাট আপাতত দৃষ্টিতে বলা যায়, যারা ছিনতাই চিনেন, ছিনতাই করে রাস্তাঘাটে বা ঘরে বাড়িতে, ছিনতাই হচ্ছে তো, ছিনতার আর এক নাম হলো দস্যুতা। আর অপথে গৃহপ্রবেশ মানে ঘর ভেঙে ঢোকা, শীত কেটে ঢোকা, জানালা ভেঙে ঢোকা, এগুলো হলো অপথে গৃহপ্রবেশ। কখন? রাতের বেলায়। তারপরে দেখেন 3 নাম্বার বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন। আপনি বাসগৃহ মানে যেখানে বাস করে বা যে জায়গায় সম্পত্তি রাখে, গুদাম ঘর, গুদাম ঘরে যদি কেউ অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন করে, তাহলে তার মৃত্যু ঘটালে সেটা কি হবে না? অপরাধ হবে না। আপনারা জানেন কিছুদিন আগে গাজী টায়ারের যে ফ্যাক্টরি, সেখানে আগুন ধরছে। তা আগুনটা ডেফিনেটলি একা একা ধরে নাই, নিশ্চয়ই ওই জায়গায় কোনো মানুষ কি ধরাইছে। তাহলে যদি জানা যেত যে কারা ধরাইছে, আর ওই মুহূর্তে যদি তাদের আগুন ধরানো যাতে না ধরাইতে পারে এই জন্য যদি তাদের মৃত্যু ঘটানো হতো, তাহলে এটা কি হতো না? অপরাধ হতো না। তারপরে দেখেন 4 নাম্বার চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের ভিত্তি, যা মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। মানে আপনি যদি রাতের বেলা চুরি করতে আসে, ক্ষতি করতে আসে, বা অনধিকার গৃহপ্রবেশের ভিত্তি যা ওই ফলে মৃত্যু বা গুরুতর আঘাত জখম ঘটাতে পারে, তাহলে সেই ক্ষেত্রেও তার কি করা যাবে? মৃত্যু ঘটানো যাবে। তাহলে চারটা ক্ষেত্র কি কি পেলাম আমরা? দস্যুতা, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, বাসগৃহ বা সম্পত্তি রাখার স্থানে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন, চুরি, ক্ষতি বা অন্যান্য কোনো অপরাধ যা মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি করে। এই চারটা ক্ষেত্রে। তাহলে আমরা দেখেন, আমরা একটু রিভিউ করি যে আত্মরক্ষার ক্ষেত্রে কোনো কাজ অপরাধ না, 96। নিজের শরীর, অন্যের শরীর, নিজের দেহ, অন্যের শরীর ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কত? পাগল উন্মাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার থাকবে কত? 98। চারটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, 99। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শরীর রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় কত দ্বারা? 100 দ্বারা। কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় 4টা ক্ষেত্রে। কত দ্বারা? 103 দ্বারা। এখন তাহলে আমরা দেখেন মাঝে যখন আত্মরক্ষার অধিকার শুরু হয়, এখন কথা হচ্ছে যে আমি আত্মরক্ষার অধিকার, যখন আত্মরক্ষার অধিকার শুরু হয় 102 এবং 105 আন্ডারলাইন করেন। এখন কথা হচ্ছে আমি তারে আত্মরক্ষার অধিকার, আমার একজন থাপ্পড় দিতে আসলো, এখন আমি কি থাপ্পড় খাওয়ার পরে তারে থাপ্পড় দিব, নাকি সে যাতে আমার থাপ্পড় দিতে না পারে তার আগে দিব? তাহলে এইটা আত্মরক্ষার অধিকার কখন শুরু হয়, এটা অ্যাকচুয়ালি আলোচনা করছে 102 আর 105। দেখেন, দেহের প্রতি আত্মরক্ষার অধিকার, দেহের প্রতি বিপদের আন্ডারলাইন করেন যুক্তিসঙ্গত আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে। যখনই আশঙ্কা দেখা দিয়েছে তার সাথে আমার মায়ের খাওয়ার দরকার নাই, মায়ের যাতে না খাই, আগে নিতে হবে অ্যাকশন। এটা বলছে দেহের প্রতি অধিকার কখন শুরু হয়, এটা বলছে কত? 102। আর সম্পত্তির প্রতি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন সম্পত্তি বিপন্নকারী যুক্তিসঙ্গত বিপদের আশঙ্কা দেখা দেয় তখন থেকে শুরু হয়, এটা কত? 105। গুদামে এখন আগুন ধরাইতে পারে নাই, কেবল পেট্রোল টেট্রোল ঢালতেছে, এই মুহূর্তে আমার আত্মরক্ষার অধিকার আছে। এমন না যে আগুন ধরাই দেওয়ার পরে কাহিনী শুরু হবে। বুঝতে পারছেন? তো তাহলে আমরা জানলাম যে আত্মরক্ষার অধিকার শরীরের ক্ষেত্রে কখন শুরু হবে, এটা বলছে কত? 102। কার শরীর? অন্যের শরীর। আর আত্মরক্ষার অধিকার সম্পত্তির ক্ষেত্রে কখন শুরু হবে, এটা বলছে কত? 105। তাহলে মাঝে আমরা 2টা ধারা পড়ি নাই, 101 আর 100, এই দুটো আমাদের দরকার নাই। আমরা 76 থেকে 106 পর্যন্ত, ও 6ও পড়ি নাই, 6ও দরকার নাই। 101, 104, 106 আমার দরকার তাই এই 3টা ধারা আমরা পড়ি নাই, 76 থেকে 106। আর বাকি সব ধারা কিন্তু আমরা কি পড়ছি। তাহলে আপনি আত্মরক্ষার অধিকার কোনো অপরাধ না, 93।
নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি 97। পাগল বা উন্মাদ বা শিশুর বিরুদ্ধেও আছে 98। কখন প্রয়োগ করা যায় না 4টা ক্ষেত্রে 92। সম্পত্তি রক্ষার্থে শরীর রক্ষার্থে প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় 6টা ক্ষেত্রে 100। সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় 4টা ক্ষেত্রে 103। আত্মরক্ষার অধিকার শরীরের ক্ষেত্রে কখন শুরু হবে 102। আত্মরক্ষার অধিকার সম্পত্তির ক্ষেত্রে কখন শুরু হবে 100। এই তো। তো আমরা বিগত বছর হ্যাঁ এই সর্বশেষ টাইপ করা হয়েছে 102 হ্যাঁ হ্যাঁ যে না, এইমাত্র আলোচনা করছি। আপনি প্রথমত যখন পড়াবো তখন কথা শুনবেন, যখন দাগাইতে বলবো আমি কিন্তু প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন তো পরের কথা, প্রতিটা শব্দ অক্ষর আমি দাগাইতে বলি। এমন না যে আমি কোনো কিছু যদি স্কিপ করে যাই, বাদ দিয়ে যাই, সেটাও বলি যে এটুকু আপনার পড়াই লাগবে না। তা আমি যখন বলবো তখন শুনবেন, যখন দাগাইতে বলবো তখন দাগাবেন। বাট আমার সাথে যদি আপনার না মেলে তাহলে কিন্তু লাভ নাই। আমি বললাম আপনি দাগাইলেন, আমি দাগাইতে বললাম আপনি শুনলেন, তাহলে টোটালি একটা মানে আমাদের থেকে একদম পাশে বসে দেখেন। তো বিগত বছরের প্রশ্ন দেখেন। 1 নম্বর প্রশ্ন যে নিম্নের কোন ক্ষেত্রে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়। শরীরের শরীরের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় 6টা ক্ষেত্রে। 6টার কোনটা আছে অপশনের মধ্যে আমার খুঁজে বের করতে হবে। অপহরণের অভিপ্রায়, বুঝতে পারছেন, কারণ এটা ওখানে আছে। 2 নম্বর দেখেন, নিম্নের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা কি? আত্মরক্ষার অধিকার প্রয়োগকৃত কর্ম। তারপরটা দেখেন, 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো প্রশ্ন, যে আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না। এটা দেখেন যে আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হতো, মানে এই ক্ষেত্রে তো তারে মারা যাবে বা গুরুতর আঘাত করা যাবে। গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হতো, এই জায়গাও তারে গুরুতর জখম করা যাবে। গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো, এটাও কি যাবে। তাহলে যেটা হবে না, আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে যেত, এই ক্ষেত্রে কিন্তু তারে হত্যা করা যাবে না। কারণ আমার শরীর রক্ষার্থে যে মৃত্যুর যে কারণগুলো আছে, কয়টা ক্ষেত্রে শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটনা 6টা, 6টার ভিতরে কিন্তু ঘ নাম্বার নাই, কিন্তু উপরের 3টা আছে। 4 নম্বর দেখেন, এই মিলে মাহবুব সাহেব, প্রশ্ন কি মেলে টেলে নাকি? ছেলেকে তার 80 বছর। প্রথম থেকে বলবো আপনি এই জায়গায় শিখেছেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, দেখেন আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, সমস্যা নাই। দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক দণ্ড, দিনেশ মিস করতেছি। দিনেশ একদিন বলতেছে পিছনের একজন যে ব্যাটারি হবে নাকি। দেখেন, ব্যাটারি চেনেন না, দিনেশের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সে পিছনে এক মেয়ে বসা, তারে বলতেছে যে তোমার কাছে ব্যাটারি আছে নাকি। সে আবার তারা আমার বলতেছে স্যার দেখেন ইনি আমার কাছে ব্যাটারি চাচ্ছে। পড়ার মধ্যে এরা খুবই আচ্ছা না, এখন দিনের যে এখানে খারাপ উদ্দেশ্যে চাইছে তা না, সে সরল বিশ্বাসে চাইছে, ভাবতেছে মোবাইলের ব্যাটারি আছে কিনা, তার আবার ফোন বন্ধ হয়ে গেছে কল এসে। দেখেন আচ্ছা 4 নম্বর দেখেন, আচ্ছা 4 নম্বর দেখেন, দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে। এখানে দেখেন, মানহানি, আঘাত, রাষ্ট্রদ্রোহিতা কোনোটাই হবে না, হবে কোনটা? রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ। ওই যে অপথে, অপথে প্রবেশ মানে হলো ঘর ভেঙে প্রবেশ, তাও কখন? রাতের বেলা। তো বিষয়টা হচ্ছে আপনি যদি মূল আলোচনা বুঝে থাকেন
তাহলে এই প্রশ্ন কিন্তু কোনো বিষয় না, প্রশ্ন আপনি অধিকাংশই পারবেন। তো এই জায়গায় সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলো আপনারা পারবেন। আমি 5 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, এটা একটু পড়ি দেখেন। জেড পাগলামির প্রভাবে এ কে হত্যা করার চেষ্টা করে, জেড কোনো অপরাধে দোষী না, এই ক্ষেত্রে এর এই ধরনের আত্মরক্ষার অধিকার আছে যা সে প্রয়োগ করতে পারতো যদি জেড কি থাকতো। শুধু জেড জেড পাগল হোক না ছাগল হোক তা আমার দেখার দরকার নাই, আমার যদি কেউ আঘাত করতে আসে সেখান থেকে বাঁচার অধিকার আমার। এটা হলো সহজ কথা। 7 নাম্বার প্রশ্নটা দেখেন, 7 নাম্বার রুবেল ওনা একটু দেখাই দেন। 7 নাম্বার, ক তার প্রতিবেশী খকে একটি পুরাতন বাড়িতে আটকে রাখে। ক এর তার নিকটে থাকা একটি ছুরি দিয়ে ক কে আঘাত করলে ক গুরুতর জখম হয়। এখানে ক এর অপরাধ হলো, হয় নাই প্রথমবার এখানে অ্যাকচুয়ালি এই জায়গা মানে ক তার প্রতিবেশী খকে, এই জায়গা ক এর অপরাধ, ক এর অপরাধ হলো না, এই জায়গা অ্যাকচুয়ালি হবে যে খ এর অপরাধ হলো। কেটে ক কেটে লেখেন খ এর অপরাধ হলো, কারণ করতে দিছে কে, ক দিছে না। তাহলে এই জায়গা তো তারা আটক রাখছে, তাই সে যে গুরুতর জখম করছে। আমরা জানি আটক যদি রাখে তাহলে মৃত্যু ঘটানো যায়, জখম তো পরের কথা, মৃত্যু ঘটানো যায়। বুঝেন নাই এই আরিফ সাহেব? এ জায়গা কয়ের অপরাধ হলো না, এ জায়গা উত্তর হবে কি, মানে প্রশ্ন কি হবে, কয়ের অপরাধ হলো। আর বাকি মোটামুটি যা আছে পারবেন ইনশাল্লাহ। আমাদের আগামীকাল অপরাধের প্ররোচনা বা অপসহিত অ্যাবেটমেন্ট, এতদিন যা পড়তেন না না পড়তেন, প্ররোচনা নতুন করে পড়বেন, নতুন করে শিখবেন আপনারা অনেক কিছু। আমরা 107 থেকে 120 পর্যন্ত খুব ভালোভাবে পড়বো, কেউ মিস করবেন না। এবং আগামীকাল, আজকে গত 2 দিন আমরা যা পড়লাম সেটা হচ্ছে 73 থেকে 106 পর্যন্ত, এটা দণ্ডবিধির ক্লাস টেস্ট থাকবে আগামীকাল। এবং আমাদের ফৌজদারি কার্যবিধির পরীক্ষা এখন অনুষ্ঠিত হবে, তার আগে ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট আছে আবার কবে, মঙ্গলবারে। সব পড়াশোনা পরীক্ষা, এটা কিন্তু আমাদের মতো এত পরীক্ষা এত পড়াশোনা কেউ করে না। তো পড়াশোনা চালাই যায় এই আর কি। ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে কিনা অনলাইনে যারা আছেন, এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এবার একটু ব্যতিক্রম আছে এবার সেটা করা সেটা পরীক্ষা ভর্তি হচ্ছেন না কেন? আমি বলছি স্যার আগের পরীক্ষাটা